ভেন্যুতে। ওখানে আরেকটা জিনিস আপনাকে বলি না, ওখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল, পুলিশ মোতায়েন করা ছিল চারদিকে, হ্যাঁ। ফলে বেশ মানে সিকিউরিটিটা টাইট ছিল, ভেতরে সবাইয়ের জায়গা হয়নি। আমি এক কোণে কোনো রকমে চুপি চাপি দাঁড়িয়েছিলাম। পরে একজন, যেহেতু আমি একদম বিদেশি মানুষ, সো আমাকে একজন একটা চেয়ার এনে দিল আলাদা, ওই সো ওখানে বসে হাতটা তো তুলিয়ে রাখলাম, কারণ তাকে প্রশ্ন করতে পারবো, এর চেয়ে তো আর বড় কিছু নেই। আর যখন আমি প্রশ্ন করছিলাম, আমি কেন যেন আমার না মানে খুব গলাটা ধরে আসছিল খুব। আহ, আমি ঠিক জানি না, এটা বোঝাতে পারবো না। একটা এমন একটা অনুভূতি, চোখে পানি চলে আসছিল, কেন আমি জানি না, হ্যাঁ। তো একটা একটা তীব্র একটা আবেগ কাজ করছিল। দেখুন, আমরা তো 5ই আগস্টের পরে দেখেছি যে এর আগে, 5ই আগস্টের আগে সবাই বলতো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের পকেটে নিয়ে নিয়েছে, তাই না? আওয়ামী লীগ এটি দিয়ে ব্যবসা করে, আওয়ামী লীগ এটা চেতনা ব্যবসা করে, কত কথা তারা বলেছে। কই 5ই আগস্টের পরে তোমরা তো কেউ মুক্তিযুদ্ধকে ধারণ করলা না। 5ই আগস্টের পরে তোমরা তো কেউ বললা না, এই যে দেখো আওয়ামী লীগের পকেট থেকে বের করে মুক্তিযুদ্ধ এখন আমাদের সবার। কই কেউ তো বললা না। ফলে আওয়ামী লীগই একমাত্র এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের যে গৌরব আমাদের, সেগুলোকে ধারণ করে। তাদের অনেক জায়গায় ভুল ভ্রান্তি অনেক কিছু থাকতে পারে, কিন্তু তবু তারা করে। যে কাজ করে তার 10টা ভুল হতে পারে, কিন্তু যে করে না তার তো কোনো ভুল নাই। তারা ওরকম ভাস্কর্য ভাঙতেই পারে, মাটিতে মিশিয়ে দিতে পারে, আমাদের ইতিহাস, আমাদের গৌরব পানিতে ভাসিয়ে দিতে পারে, তাই না? চূর্ণ বিচূর্ণ করতে পারে। ফলে আওয়ামী লীগ ছাড়া এই দেশকে, এই দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধকে তো আর কেউ ধারণ করে না। আমরা গত 2 বছরে সেটি খুব স্পষ্টভাবে দেখেছি, হাড়ে হাড়ে বুঝেছি। ফলে এই দেশের যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং বাংলাদেশকে যে আবার উল্টো দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া তারা করছে, এটি থামাতে হলে শেখ হাসিনাকেই দরকার, শুধু আওয়ামী লীগ না, শেখ হাসিনাকেই দরকার। আমি বলবো বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। তিনি যদি না থাকতেন, মানুষের ওই ওই এখন যে আলোটুকু আছে, যে আশাটুকু আছে, সেটিও হয়তো নিভে যেত। বড় ধরনের একটা কোনো মুভমেন্ট, একটা শিফটিং হচ্ছে, সেটি কি হয়তো আমরা জানি না, কিন্তু শেখ হাসিনা যে ফিরবেনই, তার যেই বৈশিষ্ট্য, তার যেই রাজনৈতিক যেই ক্যারেক্টার, লিডারশিপ, সেখানে তিনি যখন বলেছেন ডিসেম্বরের মধ্যেই যাবেন, তিনি সেদিনও খুব সুনির্দিষ্ট করে বলেছেন যে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। আমি বলেছি যখন যাব, আমি যাবই, এবং তিনি যাবেনই। দিল্লিতে গত 5ই আগস্ট শেখ হাসিনার বহুল আলোচিত যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে, সেখানে একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুলতানা রহমান। দিল্লিতে সেই সংবাদ সম্মেলনটি নিয়ে এখনো নানা রকম তর্ক বিতর্ক, সমালোচনা, আলোচনা তো চলছেই, কিন্তু সেই সাংবাদিক সম্মেলনটায় যে বিপুল সংখ্যক বিদেশি সাংবাদিক, বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে কি ধরনের মনোভাব দেখেছেন বাংলাদেশি সাংবাদিক সুলতানা রহমান? সত্যি কেন শেখ হাসিনার বয়ান শুনতে, শেখ হাসিনার বক্তব্য শুনতে সাংবাদিকদের মধ্যে, বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মধ্যে এত আগ্রহ তৈরি হলো? এবং সত্যি কি শেখ হাসিনা যখন দেশে ফিরবেন, এই বিদেশি সাংবাদিকেরা, বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও তার সঙ্গে তার ফেরার যাত্রাটা অনুসরণ করবেন? এসব প্রসঙ্গে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন নিউ ইয়র্ক থেকে সাংবাদিক সুলতানা রহমান। সুলতানা রহমান, আপনাকে স্বাগত জানাই। সুলতানা রহমান, প্রথম প্রশ্ন, আপনি যে ঠিক করলেন আপনি যাবেন শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনে এবং সেখানে গিয়ে উপস্থিত হলেন, সেখানকার পরিবেশটা কেমন দেখলেন? আমরা অনলাইনে দেখলাম বিপুল সংখ্যক, মানে মিলনায়তন ভর্তি সাংবাদিকেরা উপস্থিত। স্প্যানিশ টিভি, ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে আসলে নানা, মানে রয়টার্স তো সরাসরি সম্প্রচার করলো, ডয়চে ভ্যালে করলো। তো আমি আসলে জানতে চাই ওখানকার পরিবেশটা কেমন ছিল। মানে শেখ হাসিনা একজন ক্ষমতাচ্যুত নেত্রী, তার সংবাদ সম্মেলনে এই ভিড়ের কারণ কি মনে হলো আপনার? দেখুন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু তিনি তো সবসময়ই আলোচনায় আছেন। আপনি যদি নিউজ ভ্যালু চিন্তা করেন, সেখানে দেখবেন যে সবচেয়ে বেশি কি নিয়ে আলোচনা হচ্ছে? শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে। তার মানে তার নিউজ ভ্যালু কোনো অংশে তো কমেইনি, বরং আগের তুলনায় অনেক বেশি
প্রাসঙ্গিক অনেক বেশি বেড়েছে। কথা তো সত্য যে বাংলাদেশের মানে একদম যদি গড়পড়তা হিসেব করেন তাহলে বাংলাদেশের অর্ধেক মানুষ আওয়ামী লীগ করে, অর্ধেক মানুষ হয় বিএনপি করে নয় জামাত করে, একটা এন্টি আওয়ামী লীগ, এই দুটা আপনি সহজভাবে ভাগ করতে পারেন। তো সেদিক থেকে একটা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে এখন আমার ধারণা বাংলাদেশে যতটুকু কথা আমি বলি, মানুষের যে ফিডব্যাক পাই, তাতে করে বলতে পারি যে সেই 50%, এখন মোর দেন 50% মানুষ এখন আসলে আওয়ামী লীগের দিকে, বিশেষ করে শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। আমি আওয়ামী লীগের দিকে তাকিয়ে আছে না বলে বরং আমি বলবো শেখ হাসিনার দিকে তাকিয়ে আছে। তারা যতটা না আওয়ামী লীগকে চায়, তার চেয়ে অনেক বেশি চায় শেখ হাসিনাকে। মানে এই পার্থক্যটা আমি করছি এই কারণে যে আওয়ামী লীগকে নিয়ে যতটা না আলোচনা হয়, তার চেয়ে অনেক বেশি আলোচনা আসে শেখ হাসিনা তাকে নিজেকে নিয়ে। মানে একজন নেতা, তিনি যে সবকিছুকে ছাপিয়ে, এমনকি দলকে ছাপিয়ে বড় হয়ে যেতে পারেন, আমার মনে হয় শেখ হাসিনা একটা ঐতিহাসিক ভাবে নিজের পার্সোনালিটি, নিজের নেতৃত্ব এমন ভাবে তৈরি করেছেন যে মানুষের কাছে তিনি নিজেই একটা এত গুরুতর গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি একটা বিষয়। সেই দিক থেকে আহ যেহেতু ভারতবর্ষ একটা, আপনি জানেন যে তারা পৃথিবীর মধ্যে এখন একটা সুপার পাওয়ারের কাছাকাছি চলে গেছে, তাদের গুরুত্ব অপরিসীম, এবং পৃথিবীর এমন হেন কোনো গণমাধ্যম নেই যে ভারতে নেই। তাদের প্রত্যেকেরই ব্যুরো আছে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা দিল্লি। ফলে পৃথিবীর সব গুরুত্বপূর্ণ গণমাধ্যম যে ওখানে, যেমন ওখানে আছে, গণমাধ্যম থাকা মানে তাদের প্রতিনিধি থাকা। এবং বাংলাদেশের ঘটনাটি এখনো কিন্তু আনসলভড, কারণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বিহীন বাংলাদেশের রাজনীতি মানে একটা ভারসাম্যহীন রাজনীতি। ফলে সবার তো নজর ওখানে থাকবে। আর যেখানে আগে থেকেই বলা হয়েছিল যে শেখ হাসিনা সেখানে প্রেস কনফারেন্স করবেন এবং তিনি সরাসরি প্রশ্নোত্তর দেবেন, এটি সাংবাদিকদের মধ্যে আমি দেখেছি তারা নিশ্চিত ছিলেন না যে সত্যিই শেখ হাসিনা সেখানে বক্তব্য রাখবেন। এটি নিয়ে অনেকের মধ্যে জল্পনা কল্পনা ছিল। কেউ বলছিলেন আগের বার যেহেতু রেকর্ডেড হয়েছে, এবারও রেকর্ডেড হবে। আবার কেউ বলছেন যে না, তিনি বক্তব্য রাখবেন কিন্তু প্রশ্নোত্তর পর্ব করবেন না। আবার কেউ বলেছেন না, তিনি ফলে সবকিছু মিলিয়ে একটা একটা ধোঁয়াশা ছিল তিনি সত্যি সত্যি হাজির হবেন কিনা এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন কিনা। ফলে তিনি যখন অনুষ্ঠানের শুরুতেই আমি দেখেছি, একদম শুরুতেই যখন অনলাইনে সবাই জয়েন হচ্ছিল একে একে, প্রথম দিকেই কিন্তু শেখ হাসিনা জয়েন করেছেন, আমি স্টুডেন্টে তার নামটি দেখেছি। এবং এই প্রেস কনফারেন্স নিয়ে শুধু সাংবাদিক না, আমি দেখেছি লাইভ লাইভে, ধরেন আমি যখন প্রশ্নটি রাখছিলাম তখন প্রায় 3.5 লাখ মানুষ লাইভ দেখছে। ইটস নট এ ম্যাটার অফ জোক। তার মানে অসংখ্য মানুষের আগ্রহ, এই সময়ের জন্য তারা অপেক্ষা করেছিলেন, বসেছিলেন। পরবর্তীতে আমাকে কেউ কেউ বলেছেন যে নেত্রী যদি একটু বাংলায় বলতেন, আপা যদি একটু বাংলায় বলতেন, আপনি তো তাকে একটু বাংলায় বলার অনুরোধ করতে পারতেন, এরকমও শুনেছি। তার মানে মানুষ তার কথা শুনতে চায়, তাকে দেখতে চায়। আমি শুধু ভাবি তার কণ্ঠস্বর শুনে মানুষ এরকম করে উজ্জীবিত হয়, তাকে দেখলে, এক নজর দেখলে তাকে মানুষ তো দিশেহারা হয়ে যাবে। আমি এরকম ফিল করেছি এবং তার কণ্ঠে যে কনফিডেন্স আমি দেখেছি। কনফারেন্স শুরুর আগেও দুই একজন আয়োজকদের সঙ্গে তার কথোপকথন আমি শুনেছি, কথা চালাচালির টেক্সট আমি দেখেছি। শি ইজ সো কনফিডেন্ট। তিনি সবসময় আত্মবিশ্বাসী, কিন্তু এতটা আত্মবিশ্বাসী এবং এতটা প্রাণোচ্ছল তাকে মনে হয়েছে যে এটি অনেকের জন্যই ভাবা একটু কঠিন। কিন্তু তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী এবং খুব দৃঢ় চিত্তে তিনি বলছেন তিনি যাবেনই। এবং তার এই সবকিছু পর্যবেক্ষণ করে আমার মনে হয়েছে যে আহ, তিনি যে যাবেন এই ব্যাপারে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই আর কি। মানে ওই যে প্রাণোচ্ছলের কথা বলছেন, আপনার প্রশ্নটা আপনি যখন করলেন তখনই কিন্তু তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় বললেন যে এই উত্তর তো মা দিতে পারবেন যে তিনি কবে ফিরবেন, মানে সুনির্দিষ্ট তারিখ চাইলেন যখন আপনি। এবং শেখ হাসিনা ওই যে একটা আছে না যে তার এক রকমের মানে হাসতে হাসতে সে আমি আছি বলা,
তো ওটা থেকে তিনি এসে বক্তব্যটা মানে বলতে শুরু করলেন, আপনার প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। মানে একেবারেই মানে তার যে স্বাভাবিক, মানে তাকে একদম এত আত্মবিশ্বাসী, উচ্ছল, এবং মনে হয়েছে যে তিনিও মানে আমার মনে হয়েছে যে তিনি বোধহয় যে দেশে ফিরবেন এই ঘোষণাটুকু দিয়ে এবং ডিসেম্বরের মধ্যেই ফিরবেন এটা বলে ফেলে তারও একটা ভার নেমে গেছে। জি, মানে তিনি তিনি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ফিরবেনই। জি, তিনি তো সেদিনের প্রেস কনফারেন্সেও বলেছেন যে আমি তো জানি না যে আমি ভারতে যাচ্ছি। আমি জানি যে আমি টুঙ্গিপাড়াতে যাচ্ছি। তাই না? সেদিনও কিন্তু তিনি এটি মেনশন করেছেন অন্য একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে। তো তিনি উম তিনি কোনদিনও আমি দেখিনি যে কোনো প্রশ্নকে তিনি ভয় পেয়েছেন কিংবা এড়িয়ে যেতে চেয়েছেন। বরং প্রশ্নকে তিনি সবসময় এনকারেজ করেছেন এবং প্রশ্নের মুখ থেকে প্রশ্ন বের হওয়ার আগে উত্তর তিনি দিতে অনেক পারঙ্গম আপনি দেখেছেন বিভিন্ন সময়ই। ঠিক একদমই তাকে কোনোভাবে কোনো ব্যতিক্রম মনে হয়নি। তিনি যখন শুধুই আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, তখন যেরকম স্বতঃস্ফূর্ত ছিলেন, তিনি এত লম্বা সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তখনও যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছেন, আমি তার কোনো ব্যতিক্রম দেখিনি। বাংলাদেশে তো সম্ভবত তিনিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি সাংবাদিকদের সরাসরি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছেন। তা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। সেটি বলতে পারি যে আমাদেরই দুর্বলতা, আমরা তাকে হয়তো সঠিকভাবে প্রশ্ন করতে পারিনি। কিন্তু তিনি তো সবসময় সেগুলি এনকারেজ করেছেন। ফলে এটি কোনো দিক থেকে তার যেই স্বভাবসুলভ যে আচরণ, কথা বলার ধরন, তাতে কোনো ব্যতিক্রম নেই। ওখানে সাংবাদিকদের সঙ্গে নিশ্চয়ই আপনি আলাপ করেছেন। কারণ আপনি নিশ্চয়ই মানে অনুষ্ঠান স্থলে আগে পৌঁছেছেন। সাংবাদিক সম্মেলনে যেটা হয় যে অনুষ্ঠান শেষেও, সাংবাদিক সম্মেলন শেষেও সাংবাদিকরা নিজেদের মধ্যে অনেক আলাপ করে। আপনি দেশি-বিদেশি মানে দেশি তো আপনিই একমাত্র ছিলেন মানে ভারতীয় এবং আ আরো যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিদেশি প্রতিনিধিরা, বিভিন্ন দেশের সাংবাদিকেরা, তাদের সঙ্গে আলাপে আপনি কি বুঝলেন? মানে তারা কি একরকমের ব্যাপকভাবে অপেক্ষা করছেন, বিশ্বাস করছেন তো নিশ্চিতভাবে শেখ হাসিনা ফিরবেনই। মানে বাংলাদেশে অনেক বিশ্লেষণ হচ্ছে যে শেখ হাসিনা স্টানবাজি করছেন। কিন্তু মানে মাসের পর মাস ধরে এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই খবরটা যেহেতু রান করে যাচ্ছে যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরেই ফিরবেন, ডিসেম্বরের আগে ফিরে যান কিনা, হ্যাঁ, কিভাবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে, মানে সিএনএন আপনি নিশ্চয়ই দেখেছেন সেদিন ফটোকার্ড করেছে যে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে হলেও এই বাংলাদেশের নেত্রী এক্সাইলড, এবং এখন তারা কিন্তু সকলে ব্যবহার করছেন নির্বাসিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, এই শব্দগুলো ব্যবহার করছেন, তিনি ফিরবেনই। মানে আপনি বিদেশি সাংবাদিকদের মধ্যে কি মুড দেখেছেন, কি ধরনের মনোভাব দেখেছেন? তাদের কাউকে একটু বিস্মিত দেখেছি। তারা বিশ্বাস করতে পারছে না যে তিনি সত্যিই ফিরবেন। আবার অনেকে বিশেষ করে যারা ভারতবর্ষের রাজনীতি কিংবা বাংলাদেশের রাজনীতিটা খুব ক্লোজলি ফলো করেন, তারা তার কথায় কনভিন্সড। কিভাবে যাবেন, আ কোনো পথ আছে কিনা, আলাপ আলোচনা হচ্ছে কিনা, এরকমও কথাবার্তা কিন্তু প্রশ্ন এসেছে। ব্যাকডোরে কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা। আ তিনি তো সেগুলো বলেছেন যে ব্যাকডোরে কোনো আলাপ আলোচনা নেই। আমার দেশ, আমি ফিরে যাবই। আমার মানুষের কাছে আমি ফিরবো। ফলে সাংবাদিকদের মধ্যে কিছুটা তাদের ভেতরে কিছুটা কৌতূহল দেখেছি। আর আপনি যেটি জানতে চাচ্ছেন যে যখন তিনি সত্যিই ফিরবেন, তখন তারা থাকবেন কিনা? আমি নিশ্চিত আ সবাই থাকবেন। কারণ ইটস আ বিগ থিং। বাই দিস টাইম আমি আপনাকে একটা কথা বলে রাখি, এই খবরটি আমি আজই পেলাম। এটা রাশিয়ার একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট এসছে। তিনি যদি দেশে যান তাহলে তার প্রাণ নাশের আশঙ্কা খুব প্রকটভাবে রয়েছে। এটা একদম রাশিয়ার একটা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। মাত্র ১ সপ্তাহ আগে আমি আজকে পেয়েছি আরকি। ফলে তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আ এই গোয়েন্দা প্রতিবেদন না হলেও আমরা জানি যে তার জন্য বাংলাদেশে ফেরাটা খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু সরকারেরও তখন একটা চাপ তৈরি হবে যে যেহেতু তিনি দেশে ফিরেছেন, তাকে নিরাপত্তা দেয়াটা সরকারের একটি বড় দায়িত্ব হয়ে যাবে। তারাও চ্যালেঞ্জের মধ্যে পড়বে। কারণ আ এবং আমি বলব তিনি যদি যান সেক্ষেত্রে ভারতেরও একটা দায়িত্ব থাকবে বা দায় থাকবে। কারণ তার দেশের অতিথি যখন দেশে যাচ্ছেন, ঝুঁকিতে পড়েন, তখন আ আশ্রয়দাতার একটা দায় থেকেই যায় এরকম পরিস্থিতির মধ্যে। ফলে সবকিছু মিলিয়ে
আপনি নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতি আপনি ফলো করেনই প্রতিনিয়ত, এবং চমৎকার সব আপনি স্টোরি করেন। দারুণ, আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রায়শই শুনি আপনার বয়ানগুলো। তো সেই দিক থেকে আপনি দেখবেন অনেক কিছু কিন্তু খুব মুভ হচ্ছে, ভেরি ফাস্ট মুভ হচ্ছে। আমরা তো ভেতরের খবর খুব সঠিকভাবে বস্তুনিষ্ঠভাবে জানি না, কিন্তু মুভমেন্ট দেখে বোঝা যায় যে আসলে কোথায় কি হচ্ছে। হয়তো এক্স্যাক্টলি আমরা বলতে লোকেট করতে পারি না, কিন্তু অনুমান করতে পারি যে কোথাও কিছু ঘটছে। সেই মুভমেন্টগুলো দেখে বোঝা যায় যে যা কিছু ঘটছে শুধুমাত্রই শেখ হাসিনা দেশে ফিরবেন সেটিকে কেন্দ্র করে যে ঘটছে তা নাও হতে পারে, কিন্তু এটি যে একটি অনেক বড় একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেকগুলো আপনি দেখেন, স্যার যেই তিনি তিনি দেশে গেলেন, বৈঠক করলেন, ভারতের যে গোয়েন্দা প্রধান, রয়ের প্রধান, তিনি বাংলাদেশে গেলেন, এটা অনেকখানি নজিরবিহীন। আমি জানি না পৃথিবীর কোনো দেশের গোয়েন্দা প্রধান আরেকটি দেশে গেলে এত বড় খবর হয়। গোয়েন্দারা সাধারণত গোপনে কাজ করে, কিন্তু তারা একদম ঢাকঢোল পিটিয়ে একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। ফলে সবকিছু মিলিয়ে এগুলি একটা বার্তা দিচ্ছে যে বড় ধরনের একটা কোনো মুভমেন্ট, একটা শিফটিং হচ্ছে। সেটি কি হয়তো আমরা জানি না, কিন্তু শেখ হাসিনা যে ফিরবেনই, তার যেই বৈশিষ্ট্য, তার যেই রাজনৈতিক যেই ক্যারেক্টার, লিডারশিপ, সেখানে তিনি যখন বলেছেন ডিসেম্বরের মধ্যেই যাবেন, তিনি সেদিনও খুব সুনির্দিষ্ট করে বলেছেন যে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, আমি বলেছি যখন যাব আমি যাবই, এবং তিনি যাবেনই। হ্যাঁ, আপনি খুব মানে মানে সাংবাদিকরা তো আমরা এটাই করতে পারি যে আমরা পরিস্থিতিগুলো এটার সাথে ওটা মিলাই সমীকরণ তৈরি করি এবং আমরা প্রশ্ন করি। কিন্তু রাইট। কখনোই ওই সংবাদ সম্মেলনেও যে প্রশ্ন হয়েছে যে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলাপ আলোচনা চলছে কিনা, ভারত সরকার সেখানে কি ভূমিকা রাখছে, এই সব বিষয়গুলোতে কখনোই আসলে সরাসরি উত্তর মানে যাদের মধ্যে আলোচনা চলে এই ধরনের উচ্চ পর্যায়ের আলোচনা তো আর বলে দেন না তারা। কিন্তু সাংবাদিকেরা একের সঙ্গে এক মিলিয়ে প্রশ্নটা কখন করতে হবে সেটাও যেমন জানেন, বিশ্লেষণটাও করেন। সেটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ, মানে কিছু একটা তো ঘটছে নিশ্চয়ই, এবং সে কারণেই বিশ্বজুড়ে এসব নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি লক্ষ্য করেছেন কিনা, আপনাকে যেমন আপনি যখন বলেছেন কবে ফিরবেন, উনি বলেছেন সবসময় আপনারা জানেন, আপনারা জানবেন আমি যখন ফিরবো, কিন্তু ডিসেম্বরেই ফিরবেন একেবারে সে কথাটা থেকে মানে অনেকে বলছেন যে ওই সংবাদ সম্মেলনে তিনি ডিসেম্বরের মধ্যে মধ্যে বলছেন, কিন্তু ডিসেম্বরেই বলছেন না। এবং গত কিছুদিনে যে ধরনের তৎপরতা হচ্ছে, সার্জিও গোর ঢাকায় গেলেন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক, র চিফের ঢাকায় যাওয়া, এবং এরপর যেসব ঘটনা ঘটে যাচ্ছে খুব দ্রুত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন ভারত সফরে সেপ্টেম্বরে না গিয়ে আগস্টের শেষে যাবেন, সেই কথা জোরদার ভাবে শোনা যাচ্ছে। মানে ডিসেম্বরেই নাকি আরো আগে, আপনার কি মনে আম হলো? দিল্লিতে আম তো নিশ্চয়ই আপনার আরো আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে। জি, আমি আগে বলি যে উনি ডিসেম্বরেই যে ফিরবেন বা ডিসেম্বরের মধ্যে ফিরবেন। আমি একটা কয়েকটি জায়গা থেকে এমন শুনতে পেয়েছি, নিশ্চিত নই, যে অক্টোবর নাগাদও তিনি ফিরতে পারেন। ফলে আগেও ফিরতে পারেন। যেহেতু তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে ফিরবেন, তিনি কিন্তু ডিসেম্বরেই ফিরবো এরকম না, ডিসেম্বরের মধ্যেই ফিরবো। আবার আপনি যদি একটু হিসেব করেন যে তিনি যখন বলছেন যে ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, ফলে ওইখানে আবার একটা সিগনিফিকেন্স দাঁড়িয়ে যায়। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমি শুনেছি তিনি অক্টোবরের দিকে যেতে পারেন। আবার ভারতীয় কয়েকজন সাংবাদিক আমাকে বলেছে যে যাওয়ার মতো পরিস্থিতি এখনো অতটা অনুকূল হয়নি। ফলে অনিশ্চিত। এটি ২-১ জন আমাকে বলেছেন যে তারা ঠিক বিশ্বাস করতে পারছেন না তিনি সত্যিই ডিসেম্বরের মধ্যে যেতে পারবেন কিনা। কারণ আপনি জানেন পুরো বিষয়টি একটা ভূরাজনৈতিক বিষয়। ভূরাজনৈতিক বিষয়টির সমাধান না হলে তারা যে অনুকূল পরিস্থিতির কথা ভাবছে বা বলছে বা চিন্তা করছে, সেই অনুকূল পরিস্থিতি তো হয় না। ফলে ভূরাজনৈতিক সমস্যার সমাধানের উপর নির্ভর করছে তার দেশে ফেরার, তিনি যে ফিরবেনই সেই নিশ্চয়তা তাদের দৃষ্টিতে আরকি। ফলে ভূরাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছু অগ্রসর হচ্ছে, মুভ হচ্ছে। তার দেশে ফেরার পথটিও হয়তো প্রশস্ত হচ্ছে। আমার ধারণা ডিসেম্বরকে সামনে রেখে খুব ফাস্ট এগুলোর সমাধান হয়তো হবে।
কিন্তু শেখ হাসিনাকে যারা চেনেন, মানে ঘনিষ্ঠ, তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচরেরা, দীর্ঘ বহু দশকের সহকর্মীরা, তারা তো বটেই। এমনকি আমি সেদিন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, ভারতের মানে বিখ্যাত কূটনীতিক বিনা সিকরির একটা সাক্ষাৎকার শুনছিলাম। সেখানে এত কনফিডেন্সের সঙ্গে বলছিলেন যে শেখ হাসিনাকে যারা চেনেন তারা জানেন শেখ হাসিনা যখন বলেছেন তিনি দেশে ফিরবেন, তিনি ফিরবেনই। আর তিনি তো আসলে সংবাদ মাধ্যমকে বলেছেন যে তার মৃত্যুর ঝুঁকি থাকলেও তিনি দেশে ফিরবেন, কারণ তিনি জানেন দেশে ফিরলে তাকে মানে এমনকি হত্যা করা হতে পারে। ভারতীয় সাংবাদিকরা কিন্তু বলছেন, আপনি যে রুশ গোয়েন্দা সংস্থার যেমন তথ্যের কথা বললেন, যে তাদের গোয়েন্দাদের কাছে তথ্য হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরলে মানে আইএসআই নিয়ন্ত্রিত বিভিন্ন জঙ্গি সংগঠন, সশস্ত্র সংগঠনের হামলা হতে পারে তার উপর, কিন্তু তিনি দেশে ফিরবেনই। সেই যে একটা মানে পরিস্থিতি, সেখানে তাদের প্রস্তুতি কেমন চলছে? আওয়ামী লীগের নেতৃবৃন্দের, আওয়ামী লীগের যেসব নেতার সঙ্গে আপনার দেখা হলো, কথা হলো, তারা কি বললেন? আর শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করেন নাই? দিল্লি গেলেন? সব প্রশ্নের তো উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, আমার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে আমার কথা হয়েছে, তাদের সঙ্গে দেখা হয়েছে। একেবারে কর্মী লেভেলেরও মানুষদের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তো সবাই ধরেন বাংলাদেশে যারা কর্মী, তাদেরকে তো তাদের সঙ্গে আমি দেখা করতে পারিনি বাংলাদেশের, কিন্তু তাদের সঙ্গে প্রতিনিয়ত আমার কথা হয়। তারা তো একদম মুখিয়ে আছে, অপেক্ষা করে আছে যে এখন যদি তিনি দেশে আসার ঘোষণা করেন, তারা রাস্তায় নামার জন্য প্রস্তুত। আর কলকাতায় শীর্ষ নেতারা যারা রয়েছেন, তাদেরও তাদেরও প্রস্তুতি আমি দেখেছি। তারা এখন অলমোস্ট প্রতিদিন বৈঠক করছেন, তারা কর্মপরিকল্পনা নির্ধারণ করছেন। আমি ঠিক জানি না কি ধরনের বৈঠকগুলোতে আলোচনা হচ্ছে, কিন্তু যতটুকু আমি শুনেছি, তারা কিছু কর্মপরিকল্পনা নির্ধারণ করছেন। সবগুলো জেলায় জেলায় একেবারে ইউনিয়ন পর্যন্ত তারা সমন্বয় করার চেষ্টা করছেন। অনেক জায়গা থেকে অনেক রকম গ্যাপ আছে, আপনারা জানেন। সেই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা হচ্ছে। কর্মীদের সঙ্গে নেতার যে একটি বন্ধন, যেই বন্ধনে কোথাও কোথাও চিড় ধরেছে বলে মনে হয়, সেগুলো এখন আবার জোর লাগছে। তারা ঐক্যবদ্ধ হচ্ছে, এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগের চেয়ে তো শক্তিশালী আর কিছুই নয়। আর বিরোধী দলের আওয়ামী লীগ মানে হচ্ছে গিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। ফলে তারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। সেটি আমি হয়তো খুব সুনির্দিষ্ট করে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে বলতে পারবো না, কিন্তু আমি দেখেছি তারা এখন প্রতিদিন বৈঠক করে। বিশেষ করে কলকাতায় আমি দেখেছি শীর্ষ নেতারা প্রতিদিনই বৈঠকে মিলিত হচ্ছেন, এবং পরিস্থিতি নিয়ে তারা তাদের করণীয় কি সেগুলো নির্ধারণ করছেন, কর্মীদেরকে উৎসাহিত করছেন, এবং কোথায় কার কি ঘাটতি আছে সেগুলো যেমন আত্মমূল্যায়ন করছেন, তেমনি একইভাবে তারা সামনে কিভাবে এগোনো যায়, ভুল ভ্রান্তি কাটিয়ে যেই কর্মীদের সঙ্গে নেতাদের যেই দূরত্বর জায়গাগুলো আছে, সেইগুলোকে কমিয়ে মিটিয়ে কিভাবে সামনে এগোনো যায়, তারা সেই চেষ্টাটি করছেন। মানে সুলতানা রহমান, তাহলে ধরেন এখন একটা সাংবাদিক হিসেবে মানে এই প্রশ্নটা তো করতেই হয় যে ভারত সরকারের পুরোপুরি সমর্থনে, সহযোগিতায় যে তাহলে ভারতে বসে আওয়ামী লীগের নেতৃত্ব একেবারে ওই যে দেশে ফেরার আগে ব্যাপক সংগঠনের কাজ করছেন, রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন, সেটা তো তার মানে স্পষ্ট। আপনি যে নিউ ইয়র্ক থেকে ভারত গেলেন, ভারত গিয়ে একটা সংবাদ সম্মেলনে যোগ দিতে পারলেন, মানে এটা তো আসলে কোনো দেশের সরকার, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদের সমর্থন ছাড়া বা মানে এটা তো আসলে সম্ভব হয় না। ভারত সরকারের ওই সমর্থনের জায়গাটা আপনি খুব ভালো মতো টের পেলেন ভারত গিয়ে? সেটা আপনি বায়বীয় ভাবে তো বলাই যায়। ডেফিনেটলি একটি দেশের সমর্থন না থাকলে তো আর অনেক কর্মকাণ্ডই করা যায় না। এটি যেমন সত্য, আবার সে এটা নিয়ে মাথা ঘামালো না, কারণ একটি প্রেস কনফারেন্স করার অধিকার তো সবারই আছে, তাই না? একজন যে একজন আসামি, তারও এই অধিকারটি আছে, তার পরিবারের আছে। ফলে সেখানে বাধা দেওয়া তো একটি মানবাধিকার লঙ্ঘন। এবং ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। সেখানে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছেন, সেটি সব দল পার্লামেন্টে ঐক্যবদ্ধ হয়ে তারা আশ্রয় দিয়েছেন, তাই না?
তো সেইখানে তিনি সেই অর্থে তো আর ধরেন মিছিল মিটিং করা কিংবা এই নেতারা বৈঠক করছেন, সেই বৈঠক তো কোনো অফিস নিয়ে ঘটা করে আয়োজন করা হচ্ছে না। ধরেন আপনি যেখানে আছেন, আপনার বাড়িতে 10 জন মেহমান আসলো, তারা কি রাজনৈতিক কর্মকাণ্ড করছে এটি তো আর ওই দেশের সরকারের পক্ষে জানা সম্ভব না, শোভনও নয়, তাই না? তারা হয়তো ডেফিনেটলি তাদের গোয়েন্দাগিরি তো থাকবেই, সেটি তাদের নিজেদের দেশের নিরাপত্তার স্বার্থেই তারা করবে। আর বাংলাদেশ যেহেতু তাদের প্রতিবেশী এবং খুবই একটা ভাইটাল প্রতিবেশী, বাংলাদেশের সুখ দুঃখ তাদের জীবনকে প্রভাবিত করে, তাদের দেশকে, আমরা ভালো থাকলে তারা ভালো থাকে, আমরা খারাপ থাকলে তারা খারাপ থাকে, এই বাস্তবতায় তো তাদের তো নজরদারি করতেই হয়। ফলে আহ, তারা রাজনৈতিক কর্মসূচি করতে উৎসাহ দিচ্ছে আমি এমনটি দেখিনি, কিন্তু তারা যে বাধা দিচ্ছে তাও দেখিনি। আপনার কি মনে হলো ওই সংবাদ সম্মেলনে থেকে যে আওয়ামী লীগের পরবর্তী নেতা বা শেখ হাসিনার উত্তরসূরি হতে যাচ্ছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়, সে কারণেই সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতি? আমি জানি যে আপনি আপনার অনুষ্ঠানে কে হবেন শেখ হাসিনার উত্তরসূরি এই নিয়ে অনেক আলোচনা করেছেন, মানে আপনার মনে এ প্রশ্ন বারবার ঘুরে আমার ফিরে অনেক আসে। প্রশ্ন। তো আপনার কি মনে হলো শেখ হাসিনা কি এক রকমের উত্তরসূরি পছন্দ করেছেন, সেটার একটা নজির পেলেন? আর যারা ওখানে উপস্থিত ছিলেন, আপনি আগেও বলেছেন, তাদের কাছে আসলে কি আওয়ামী লীগের পরবর্তী নেতাকে এসব প্রশ্ন তাদের ভেতরে আছে, নাকি এই যে শেখ হাসিনা একজন রাজনৈতিক নেত্রী, তিনি ফিরছেন বিশ্ব নেত্রী একজন, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে, সেটাই তাদের মূল আকর্ষণ ছিল? সজীব ওয়াজেদ জয় প্রসঙ্গে ওখানে কোনো আলাপ হলো কিনা সাংবাদিকদের মধ্যে? তারা আপনি দেখুন, একটা 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 করে উত্তর দেয় আপনার, সেটি হচ্ছে কি তিনি পরবর্তী উত্তরসূরি কিনা। আপনি দেখবেন যে প্রশ্নোত্তর পর্বের জন্য আহ, উম, জয় সজীব ওয়াজেদ জয় প্রস্তুত হয়ে এসেছিলেন যে তিনি প্রশ্নের উত্তর দেবেন, কিংবা তিনি দুই একবার বলেছেন মা হয়তো চায় যে এই প্রশ্নটির উত্তর আমি দেই। মানে তার মানে একটা একটা সমঝোতা তো আছেই যে যে রাজনীতি থেকে সরাসরি মানে না হলেও খানিকটা বিচ্ছিন্নতায় ছিলেন সজীব ওয়াজেদ জয়। আহ, আমি তো বোধ করি যে তাকে অনেক আগেই, তিনি যখন দেশে ফিরেছিলেন তখন থেকে তাকে কমিটিতে রাখা, তাকে গ্রুমিং করা সাংগঠনিক দিক থেকে, সেই কাজগুলো হয়নি, বা গত 10 বছর হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি যখন দেশে ছিলাম আমি তখন দেখেছি তাকে সাংগঠনিকভাবে তিনি কোথাও কোনো পদে দায়িত্বে তো ছিলেন না, এটি তো জানি আমরা। তিনি হয়তো প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ছিলেন, কিন্তু আওয়ামী লীগের যে সংগঠন, সেই সংগঠনে তার কোনো পদ কিন্তু নেই। ফলে ওই রংপুরে জায়গাটা, আছে, তার বাবার বাড়ির ওখানে তিনি রংপুরের আওয়ামী লীগে তার একটা পদ আছে, 2015-16 দিকে সম্ভবত কি সংবাদও পদ, তিনি হয়েছে। মেম্বার, তিনি হ্যাঁ, হ্যাঁ। আওয়ামী লীগের সদস্য। তো আওয়ামী লীগের কোটি কোটি সদস্য আছে, হ্যাঁ। তো তাকে একটা দায়িত্ব দিয়ে ধীরে ধীরে ওই ওই একদম যেহেতু তিনি বিদেশে বড় হয়েছেন, একেবারে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ডিল করতে হয় ওই জায়গাটাতে তাকে একটু তৈরি করা, হয়তো ওই সুযোগটি তাকে দেয়া উচিত ছিল, তাহলে তার নেতৃত্বটি আরো বলিষ্ঠভাবে হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু সেদিন তিনি যেই চমৎকারভাবে বক্তব্যগুলো দিয়েছেন, প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন, সেটি আমার মনে হচ্ছে দারুণ। তিনি অনেক ম্যাচিউরড, এবং শেখ হাসিনা হয়তো চান যে জয় এখন দায়িত্ব নিক, কারণ তিনি জয়কে ফ্লোর দিচ্ছেন, এবং জয় বলছেন মা হয়তো চায় যে আমি এই প্রশ্নটির উত্তর দেই, তাই না? তার মানে এখানে একটা হয়তো সেই লাইনটা, লাইন অফ লিডারশিপ, সেটার একটা রিফ্লেকশন আমার কাছে মনে হয়েছে। হয়তো জয় ধীরে ধীরে সামনে আসতে পারে। আর কে উত্তরসূরি হবেন এই নিয়ে সাংবাদিকরা তো কেউ কোনো প্রশ্ন করেননি, কিন্তু না, সবারই আগ্রহ ছিল যে তিনি যে দেশে ফিরবেন, সেই ফেরার প্রস্তুতি নিয়ে, সেই ফিরতে তার উপরে যে মৃত্যুদণ্ড আছে সেই দণ্ড নিয়ে তিনি কিভাবে ফিরবেন, কিংবা এই সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা। মূল প্রশ্ন দেখুন, আমি আগে বলেছি না যে মানুষের আগ্রহ আওয়ামী লীগ না, মানুষের আগ্রহ শেখ হাসিনা। তিনি নিজে এত বড় একটি পাওয়ার হাউস যে অন্য কোনো প্রশ্ন কারো মাথায় আসে না। তিনি কি করবেন, তিনি কিভাবে তার দলকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করবেন, সেটি মানুষের আগ্রহ। ফলে অন্য কে উত্তরসূরি হবেন সেই প্রশ্ন হয়তো বিদেশি সাংবাদিকদেরও মাথায় আসে না। সুলতানা রহমান, শেষ প্রশ্ন, মানে আপনার ব্যক্তিগত অনুভূতির কিছু যদি শেয়ার করতে চান, কারণ আসলে তো এটা একটা মানে আপনি বলেছেন তখন প্রশ্ন করতে গিয়ে যে আপনি
ইমোশনাল হয়ে যাচ্ছেন, কিছুটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন। কারণ মানে ওই যে প্রশ্ন করবেন, আপনি জানেন ওপারে শেখ হাসিনা আছেন। মানে যেই শেখ হাসিনা আসলে সাংবাদিকরা সরাসরি প্রশ্ন করতেন। মানে তার একেবারে রাজনীতি জীবনের শুরু থেকে ৮০ দশক থেকে সাংবাদিকরা সবসময় তাকে প্রশ্ন করবার জন্য প্রস্তুত পেয়েছেন। কিন্তু এই যে এত ২ বছর পর আসলে রেকর্ডেড আলাপ মানে কোনো বক্তব্য নয়। আপনি তাকে ওপারে দেখতে পাচ্ছেন, তিনি কানেক্টেড এবং শেষ পর্যন্ত উনি এসে না, না আমি আছি, আই এম হিয়ার বলে উত্তর দেওয়া শুরু করলেন। আপনার ব্যক্তিগত অনুভূতিটা যদি বলেন। আর আমি আসলে জানতে চাই আপনি কেন ঠিক করলেন আপনি এই সংবাদ সম্মেলনে যোগ দেবেন? আওয়ামী লীগের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো যোগাযোগ করা হয়েছিল আপনার সঙ্গে? নাকি আপনি নিজের ব্যক্তিগত ইচ্ছায় গেলেন এবং তারপর কি করে ওখানে যোগ দেওয়ার ব্যবস্থা করলেন? নবনীতা একজন সাংবাদিক হিসেবে জানেন যে যেকোনো বড় ইভেন্ট কভার করার লোভ সব সাংবাদিকের কিন্তু থাকে। তো আমি যখনই শুনলাম যে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবেন, মানে তিনি নিজে উপস্থিত থেকে প্রশ্নোত্তর দেবেন, এটি জানা গেল একদম শুরুতে যখন আয়োজনটি শুরু হয়েছিল, তখন তিনি থাকবেন কিনা সেটা নিশ্চয়তা ছিল না। সজীব ওয়াজেদ জয় থাকবেন এটি নিশ্চিত ছিল। আহ পরে তার নামটাও যুক্ত হয়েছে এবং তারও পরে গিয়ে যুক্ত হয়েছে তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন। আমি যখন এটি জানতে পেরেছি, তখন আমি লোভ সামলাতে পারিনি। আমি তখন এর মধ্যে আরেকজন একজন অন অ্যারাইভাল ভিসা চেয়েছিল, উনি পান নাই। ফলে আমি আর ওই ঝুঁকিটাও নেইনি। কারণ আপনি জানেন যে এখান থেকে অনেক দূরে, নিউ ইয়র্ক থেকে অনেক টাকা পয়সারও ব্যাপার আছে। ফলে আমি এখানে ভারতীয় হাই কমিশনে আমি আমার ভিসার জন্য আবেদন করি। তো তারা আমাকে একটা সাক্ষাৎকার নেয়। আমি জার্নালিস্ট ভিসায় অনেকবার ভারতে গিয়েছি। ফলে তারা ওই ব্যাকগ্রাউন্ড ঘেঁটে, আমি আবার ট্যুরিস্ট ভিসার জন্য, কারণ সাংবাদিক ভিসা হলে আপনি জানেন যে অনেক ডিফিকাল্ট। ফলে আমি ওই, কারণ সময়ও খুব বেশি নাই। ফলে আমি ওইগুলো অ্যাভয়েড করার জন্য ট্যুরিস্ট ভিসা আমি দিয়েছিলাম। তারপরেও তারা কেমনে ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করে আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে, ইন্টারভিউ দিয়েছি। তো আমি বললাম তোমরা ভিসা কবে দিবা? ওই দিন ছিল ৩ তারিখ। তো বলল যে জানাবো আপনাকে। আমি বললাম যদি তোমরা আমাকে ভিসা দাও তাহলে আজকের মধ্যে দাও, আর যদি বাদ দাও তাহলে তো বাদই দিলা, কিন্তু ভিসা দিলে যদি তুমি আমাকে আজকের মধ্যে দাও তাহলে আমার উপকার হয়, আমি ওখানে যেতেই হবে, আমার খুব জরুরি কাজ। হ্যাঁ, ওরা আমাকে জানতে চায়নি কি কাজ। তো আমি জরুরি কাজে আহ, ওরা বললো যে ৪টা নাগাদ জানাতে পারবেন। তো ৪টা নাগাদ যদি জানায় আমি কখন টিকিট করব, আবার টিকিট যদি করি কিন্তু ভিসা যদি না দেয় তাহলে আমার তো এটা লস, তাই না? তো তারপরও আমি টিকিটের সব বুকিং টুকিং করে রেডি থাকলাম যাতে করে ভিসা হলে আমি সঙ্গে সঙ্গে ফ্লাই করতে পারি। দিস ইজ দ্য স্টোরি আমার ওখানে যাওয়ার। এবং সঙ্গে ওখান থেকে আইএফএসআই কি বলে, এফএসসির প্রেসিডেন্টকে আমি একটা ইমেল করলাম। দেন আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, ওনাকে একটা মেল করলাম, ওনাকে টেক্সট করলাম হোয়াটসঅ্যাপে। এবং আমি বললাম আমি টিকিট কেটে এখন রাইট নাও আমি এয়ারপোর্ট। তো উনি বললেন বাই দিস টাইম আমাকে আরো দুই একজন আমার কলকাতা থেকেই ইয়া দিল্লি থেকেই দুই একজন সাংবাদিক বন্ধু জানালো যে তুমি যে আসছো এখানে তো রিজার্ভেশন শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন শুনলাম আরো দুই একজন সাংবাদিকের রিজার্ভেশন, যারা আর কি মোটামুটি আমাদের শো গুলোতে আসে, এরকম দুই একজন সাংবাদিক তাদেরও রিজার্ভেশন হয়নি। তো আমি মোহাম্মদ আলী সিদ্দিকী এবং ইয়ার এফএসসির প্রেসিডেন্ট দুজনকে খুব কঠিন করে বললাম যে আমি এখন এয়ারপোর্টে, আমাকে বসার জায়গা দেওয়া দেখুন, জাস্ট এক কোনায় একটু দাঁড়ানোর সুযোগ করে দেন। আর দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, আর কিছু আমি চাই না। এই তো তারপরে প্লেন থেকে নেমে স্ট্রেট ওখানে চলে গেলাম প্রেস কনফারেন্সের ভেন্যুতে। ওখানে আরেকটা জিনিস আপনাকে বলিনি, ওখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার ছিল। পুলিশ মোতায়েন করা ছিল চারদিকে। হ্যাঁ, ফলে বেশ মানে সিকিউরিটিটা টাইট ছিল, ভেতরে সবাই জায়গা হয়নি। আমি এক কোণে কোনো রকমে চুপি চাপি দাঁড়িয়েছিলাম। পরে একজন, যেহেতু আমি একটা বিদেশি মানুষ, সো আমাকে একজন একটা চেয়ার এনে দিল আলাদা ওই, সো ওখানে বসে হাতটা তো তুলিয়ে রাখলাম, কারণ তাকে প্রশ্ন করতে পারবো এর চেয়ে তো আর বড় কিছু নেই। আর যখন আমি প্রশ্ন করছিলাম আমি কেন যেন আমার না মানে খুব গলাটা ধরে আসছিল খুব। আহ আমি ঠিক জানি না, এটা বোঝাতে পারবো না। একটা এমন একটা অনুভূতি, চোখে পানি চলে আসছিল, কেন আমি জানি না। হ্যাঁ, তো একটা একটা তীব্র একটা আবেগ কাজ করছিল। দেখুন,
আমরা তো ৫ই আগস্টের পরে দেখেছি যে এর আগে ৫ই আগস্টের আগে সবাই বলতো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজের পকেটে নিয়ে নিয়েছে, তাই না? আওয়ামী লীগ এটি দিয়ে ব্যবসা করে, আওয়ামী লীগ এটা চেতনা ব্যবসা করে, কত কথা তারা বলেছে। কই ৫ই আগস্টের পরে তোমরা তো কেউ মুক্তিযুদ্ধকে ধারণ করলা না। ৫ই আগস্টের পরে তোমরা তো কেউ বললা না, এই যে দেখো আওয়ামী লীগের পকেট থেকে বের করে মুক্তিযুদ্ধ এখন আমাদের সবার। কই কেউ তো বললা না। ফলে আওয়ামী লীগই একমাত্র এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের যে গৌরব আমাদের, সেগুলোকে ধারণ করে। তাদের অনেক জায়গায় ভুল ভ্রান্তি অনেক কিছু থাকতে পারে, কিন্তু তবু তারা করে। যে কাজ করে তার ১০টা ভুল হতে পারে, কিন্তু যে করে না তার তো কোনো ভুল নাই। তারা ওরকম ভাস্কর্য ভাঙতেই পারে, মাটিতে মিশিয়ে দিতে পারে, আমাদের ইতিহাস, আমাদের গৌরব পানিতে ভাসিয়ে দিতে পারে, তাই না? চূর্ণ বিচূর্ণ করতে পারে। ফলে আওয়ামী লীগ ছাড়া এই দেশকে, এই দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধকে তো আর কেউ ধারণ করে না। আমরা গত ২ বছরে সেটি খুব স্পষ্টভাবে দেখেছি, হাড়ে, হাড়ে বুঝেছি। ফলে এই দেশের যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে এবং বাংলাদেশকে যে আবার উল্টো দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া তারা করছে, এটি থামাতে হলে শেখ হাসিনাকেই দরকার। শুধু আওয়ামী লীগ না, শেখ হাসিনাকেই দরকার। আমি বলব বাংলাদেশের মানুষের ভাগ্য ভালো যে শেখ হাসিনা এখনো বেঁচে আছেন। তিনি যদি না থাকতেন, মানুষের ওই এখন যে আলোটুকু আছে, যে আশাটুকু আছে, সেটিও হয়তো নিভে যেত। ফলে আমি যখন প্রশ্নটি করছিলাম, আমি তো ডেফিনিটলি অনেক আবেগতাড়িত, এবং তিনি যখন আমাকে আমার কথা বলছিলেন, তখন আমার চোখ থেকে কোথা থেকে ঝরঝর করে, মানে ভাগ্য ভালো কেউ দেখে নাই। মানে হয় না, আপনি যখন একজন পেশাদার মানুষ হবেন, ইমোশন তো আহ, তখন সেখানে ইমোশনের কোনো জায়গা নেই। তারপর দিন শেষে তো আপনি যতই পেশাদার হন না কেন, আমরা তো মানুষ, তাই না? হ্যাঁ, সুলতানা রহমান, ওটা যখন শুনছিলাম তখন আমারও মনে হচ্ছিল যে শেখ হাসিনা সেই আগের শেখ হাসিনাই আছেন। মানে ব্যক্তিগতভাবে যে উনি আপনার কাজ লক্ষ্য করেন, আপনাকে চেনেন, সেটাও কিন্তু ওই ঘর ভর্তি বিদেশি সাংবাদিকদের সামনেও উনি বললেন যে, "আপনি সবসময় মুক্তিযুদ্ধের আ পক্ষে কাজ করেন, সেজন্য আপনাকে হ্যাঁ। ধন্যবাদ।" এই যে আরেকজনের কাজটাকেও একটা নজরে রাখা, স্বীকৃতি দেওয়া, সেটাও কিন্তু মানে আহ এই শেখ হাসিনার একটা ভীষণ রকমের বৈশিষ্ট্য বলেই আমরা জানি।